অবশেষে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করতে সক্ষম হলো আওয়ামী লীগ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে কঠিন আকারে বৈঠক করলো হাসিনার ছেলে জয় এবং মেয়ে পুতুল। চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। কেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? তারা সকালে প্রচার করে বেড়াচ্ছে নির্বাচন হবে ইনশাল্লাহ, কিন্তু ঘি ঢেলে দিল আওয়ামী লীগ। চাঞ্চল্যকর তথ্য দেখবেন যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই হবে না। আজকের প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, এই বিশ্বাস বাংলাদেশে কত পার্সেন্ট মানুষের মধ্যে দিয়ে এটার জন্য একটা গণভোট করা যেত না? পুরো মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া, বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না, এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি, অনিবার্য কারণ, এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে? চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা দলের নির্বাচনী প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাআল্লাহ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর সন্ধ্যার পর ছাত্র জনতা তোপের মুখে পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভয়ে সচিবালয় ছেড়ে পালিয়ে গেলেন তিনি। এখন জগন্নাথ ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি না। তিনি পদত্যাগ করতে পারেন, তার পদত্যাগের ঘোষণাটি যে কোনো সময় আসতে পারে। গত কয়েকদিনে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট, যা শুনলে চমকে যেতে বাধ্য হবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যারা আওয়ামী লীগ আছেন তাদের জন্য হয়তোবা বড় সুখের খবর হতে চলেছে। অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখে যাবেন। দেখতে চাই বাংলার জনগণ, দেখতে চাই কত সংখ্যক লোক এখনো আওয়ামী লীগ বাংলাদেশে আছে। যারা নতুন আছেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। দর্শক, আমরা প্রথমে রাজনৈতিক বিশ্লেষকরা নিউজের উপর ভিত্তি করে কি বলতেছেন সেটা জানবো, তার পরবর্তীতে নির্বাচন সম্পর্কে জানবো যে আসলে কি আওয়ামী লীগ কি করতে যাচ্ছে আগামী নির্বাচন কি বন্ধ হয়ে গেছে? চাঞ্চল্যকর তথ্য, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গত কয়েকদিনে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বার্তা। দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার দুটোরই কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হলো। দুটোরই প্রকাশনা সাময়িকভাবে থেমে গেল, ইতিহাসে প্রথমবারের মতো ছুটির দিন বাদ দিয়ে। অনলাইন সংস্করণও দীর্ঘ সময় বন্ধ ছিল। ঢাকার বাইরে একাধিক জায়গায় হামলা ভাঙচুরের খবর এসেছে। সেই রাতে সাংবাদিক কর্মীরা আতঙ্কে ভবন ছাড়তে বাধ্য হয়েছেন, কোথাও কেউ ছাদে আটকে থেকেছেন। উদ্ধার প্রচেষ্টা দেরিতে কার্যকর হয়েছে। এসব মিলিয়ে এটি শুধু মিডিয়ার উপর আঘাত নয়, এটি রাষ্ট্রের উপর আঘাত, নাগরিকের উপর আঘাত এবং সবচেয়ে বড় করে বললে গণতান্ত্রিক ভবিষ্যতের উপর আঘাত। আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। একটা পুরনো নাটক বারবার মঞ্চস্থ হয়। প্রথমে মাঠের এক কোণ থেকে উগ্র স্লোগান ওঠে, কোনো একটা সংবাদপত্র বন্ধ, কোনো সাংস্কৃতিক পরিসর কুড়িয়ে, কোনো শাহবাগী বাম উদিচি ছায়ানট শব্দগুচ্ছকে শত্রু বানিয়ে ছাপিয়ে পড়তে হবে। তারপর কেন্দ্রীয় পর্যায় থেকে আসে আমরা ব্যথিত, এগুলো আমাদের কাজ নয়, একটি উস্কানিদাতা গ্রুপ করেছে, আর সঙ্গে থাকে ভারী কাগজের বিবৃতি, আনুষ্ঠানিক নিন্দা, ক্ষণিকের নৈতিকতা। কিন্তু মাঠে যে আগুন লাগে সে আগুন বিরতির কালি দিয়ে নেভে না। বাংলাদেশ এখন ঠিক এই চক্রেই আটকে আছে। স্লোগান, ধ্বংস, নিন্দা, দায় এড়ানো, তারপর আবার স্লোগান। আর এই চক্র যত দ্রুত ঘুরছে তত স্পষ্ট হচ্ছে যে নির্বাচন শুধু কমিশনের তফসিলের বিষয় নয়। নির্বাচন আসলে রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা। রাষ্ট্র কি নাগরিকের জীবন, প্রতিষ্ঠানের নিরাপত্তা, মত প্রকাশের অধিকার রক্ষা করতে পারে? গত কয়েকদিনে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বার্তা। দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার দুটোরই কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হলো। দুটোরই প্রকাশনা সাময়িকভাবে থেমে গেল, ইতিহাসে প্রথমবারের মতো ছুটির দিন বাদ দিয়ে। অনলাইন সংস্করণও দীর্ঘ সময় বন্ধ ছিল। ঢাকার বাইরে একাধিক জায়গায় হামলা ভাঙচুরের খবর এসেছে। সেই রাতে সাংবাদিক কর্মীরা আতঙ্কে ভবন ছাড়তে বাধ্য হয়েছেন, কোথাও কেউ ছাদে আটকে থেকেছেন। উদ্ধার প্রচেষ্টা দেরিতে কার্যকর হয়েছে। এসব মিলিয়ে এটি শুধু মিডিয়ার উপর আঘাত নয়, এটি রাষ্ট্রের উপর আঘাত, নাগরিকের উপর আঘাত এবং সবচেয়ে বড় করে বললে গণতান্ত্রিক ভবিষ্যতের উপর আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এটাকে বাংলাদেশের প্রেস ফ্রিডম সংকটের ট্রিগার
মোমেন্ট হিসেবে দেখছে, কারণ এমন অগ্নিসংযোগ কেবল ক্ষতি করে না, আতঙ্ক সৃষ্টি করে। আতঙ্কই সেন্সরশিপের সবচেয়ে কার্যকর অস্ত্র। আমি যে খেলা রিপিট হওয়ার কথা বললাম, সেটা সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা এক ধরনের বিভক্ত দায়িত্বের রাজ। মাঠে যারা আগুন লাগায় তারা দাবি করে, জনরোষ যারা আগুন ঠেকাতে ব্যর্থ হয় তারা বলে হঠাৎ ঘটেছে। যারা নৈতিক নেতৃত্ব দাবি করে তারা বিবৃতিতে সীমাবদ্ধ থাকে। আর যে সমাজটি এগুলো দেখছে সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যাসটাই রাষ্ট্রের জন্য মারাত্মক, কারণ একবার যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সহিংসতা অনিবার্য, তাহলে আইন মানার সংস্কৃতি ভেঙে পড়ে। তখন নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সবাই কেবল পরিস্থিতির পেছনে দৌড়ায়, পরিস্থিতি আর কারো নিয়ন্ত্রণে থাকে না। এখানেই কুষ্টিয়ার জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের খবরটা আরেকটা লাল পতাকা। নির্বাচন অফিস মানে কেবল একটা ভবন নয়, এটা নির্বাচনী অবকাঠামোর প্রতীক। ভোটার তথ্য, দাপ্তরিক নথি, মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা। সেখানে আগুন লাগার অর্থ কেউ কেবল একটি প্রতিষ্ঠানে আগুন দেয়নি, কেউ নির্বাচনী প্রক্রিয়ার উপর মনস্তাত্ত্বিক হামলা করেছে। বড় ক্ষতি না হলেও বার্তাটা স্পষ্ট, নির্বাচনকে ভয় দেখিয়ে, নির্বাচনকে অকার্যকর করে রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণ করে দেয়া। ঠিক এই সময়ই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটের চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে। তিনি আগে ঢাকায় রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন, পরে কৌশলগত কমান্ড সহ নানা জায়গায় দায়িত্বে ছিলেন। মানে তিনি বাংলাদেশকে দেখবেন কেবল মানবিক দৃষ্টিতে নয়, ভূ রাজনৈতিক ও নিরাপত্তাগত দৃষ্টিতেও। তার শুনানির সার কথা ছিল, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। এটি বড় নির্বাচন সামনে, একই সঙ্গে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ভূমিকা, অর্থনীতি এবং চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকি সুযোগ সবই মার্কিন এজেন্ডায়। এই বাস্তবতা আমাদের জন্য কি অর্থ বহন করে? অর্থটা সরল, বিশ্ব এখন বাংলাদেশের নির্বাচনকে শুধু ভোট হিসেবে দেখবে না, দেখবে স্টেট ক্যাপাসিটি হিসেবে। সাংবাদিককে নিরাপত্তা দিতে না পারলে, নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে, বড় শহরের কেন্দ্রস্থলে সংবাদ মাধ্যমের অফিস জ্বলে গেলে, তখন যে কোনো আন্তর্জাতিক অংশীজনের চোখে প্রশ্ন উঠবে, এই দেশে শান্তিপূর্ণ ভোট আদৌ সম্ভব? বিনিয়োগ, বাণিজ্য, উন্নয়ন, সহযোগিতা সব কিছুর সঙ্গে শাসন ব্যবস্থা ও স্থিতিশীলতার যোগ আছে। সুতরাং মিডিয়ায় হামলা বাংলাদেশের ভাবমূর্তিকে যে ক্ষতিগ্রস্ত করে তা কোনো আবেগী বাক্য নয়, এটা অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা। এখানে আরেকটা সূক্ষ্ম দিক আছে, যেসব শক্তি সংবাদ মাধ্যমকে শত্রু বানায় তারা আসলে দুটো লক্ষ্য একসঙ্গে অর্জন করতে চায়। এক, জনপরিসরে ভয় তৈরি করা যাতে মানুষ মুখ খোলা করিয়ে দেয়। দুই, সরকারকে চাপের মুখে ফেলা যাতে সরকার নিরাপত্তাহীনতার দায় নেয় এবং পরে কঠোরতার অজুহাতে নাগরিক স্বাধীনতাকে সংকুচিত করার প্রলোভনে পড়ে। এই দুমুখী ফাঁদ থেকে বের হওয়ার একটাই পথ, রাষ্ট্রকে নিরপেক্ষভাবে শক্ত হতে হবে। অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, কিন্তু মত প্রকাশের জায়গা সংকুচিত না করে। নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সন্দেহভাজন বানিয়ে সমাজকে আরও ভাঙা নয়। আবার বক্তব্যের শুরুতে যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস বিবৃতি নিন্দার চক্র আছে, সেটাও এই জাতীয় ফাঁদের অংশ হতে পারে। কারণ শিক্ষাঙ্গনের উগ্রতাকে যদি নিয়ন্ত্রণহীন রাখা হয়, তাহলে সেটাই একসময় শহরের উগ্রতায় রূপ নেয়। তখন এটা কারা করছে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এটা থামাবে কে? আর এখানেই অন্তর্বর্তী সরকারের পরীক্ষাটি সবচেয়ে কঠিন। সরকার যদি সত্যিই গণতান্ত্রিক উত্তরণের কথা বলে থাকে, মিন করে, তাহলে তার প্রথম শর্ত নাগরিকের নিরাপত্তা এবং সংবাদ মাধ্যমের নিরাপত্তা। সংবাদ মাধ্যমকে শত্রু বানালে আপনি কেবল সম্পাদককে নয়, পাঠককে আঘাত করেন, কারণ পাঠকই গণতন্ত্রের মালিক, তথ্যের অধিকারী, নাগরিকত্বের ভিত্তি। বাংলাদেশের রাজনীতি আমাদের শিখিয়েছে ভয়কে রাজনৈতিকভাবে মুদ্রা বানানো খুব সহজ, কিন্তু ভয়ের দাম জাতিকে দিতে হয় বহু বছর। আজ প্রথম আলো, ডেইলি স্টার, কাল হয়তো অন্য কেউ। আজ নির্বাচন অফিস, কাল হয়তো কোনো জেলাতে ভোটের মাঠ। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো রাষ্ট্র যেন বার্তা দেয়, সহিংসতার কোনো নৈতিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নিন্দার বিবৃতি দরকার, কিন্তু বিবৃতির চেয়ে দরকার দৃশ্যমান রাষ্ট্রীয় সক্ষমতা, দ্রুত তদন্ত, গ্রেফতার মামলা, বিচার প্রক্রিয়ার রোডম্যাপ। মিডিয়া হাউসগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল, নির্বাচনী অফিস, কমিশন, প্রার্থী, সাংবাদিক সবাইকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো। না হলে খেলা রিপিট হবে, আর প্রতিবার রিপিটের সঙ্গে বাংলাদেশ আরও একটু করে স্বাভাবিকভাবে
হারাবে, গণতন্ত্রকে হারাবে, স্বাভাবিকতাকে হারাবে। নতুন মার্কিন রাষ্ট্রদূত যখন ঢাকায় নামবেন, তিনি শুধু কূটনৈতিক সৌজন্য দেখবেন না, তিনি দেখবেন রাষ্ট্র তার নাগরিককে কতটা সুরক্ষা দিতে পারে এবং নির্বাচনকে কতটা বিশ্বাসযোগ্য করতে পারে। আমাদেরও সেই একই প্রশ্ন নিজেদের কাছে রাখতে হবে। আমরা কি নিন্দার দেশ হতে চাই নাকি আইনের দেশ? জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে আসবেন, এটি হলো খবর। এবং এটিকে শতভাগ নিশ্চিত করে বিএনপি যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনটিকে উদযাপন করার জন্য। এখন এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত, কতটা অনুচিত, বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি, কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত আমি সেই গত 14 মাস থেকে, এখন ফার্স্টে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন দিলে হলো তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনাপ্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো। সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপি ডিজায়ার ছিল। এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী, তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে প্রথম দিন থেকে, সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনাসৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায় না, এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15 দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোশানলে, আর বিএনপিতে যোগদান করার পর 2018 সালের পর থেকে রীতিমতো আওয়ামী লীগের হিট লিস্টে। ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপি যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে, প্রায় সব কিছুই আমার উপর করা হয়েছে। অন্যরা আহাজারি করেছে, মিডিয়ার সামনে এসে বলেছে, কিন্তু আমি কথাগুলো বলিনি এবং বলবো না। এ কারণে এগুলো অ্যাবজর্ব করার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে। তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের সেই জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই 2018 থেকে একেবারে 2024 সন পর্যন্ত আমার যে এন্ট্রান্স ছিল, সংযোগ ছিল, তো আমি অন্যান্য যারা সুযোগ নিয়েছেন এমন কোনো সুযোগ নাই যেটি আমার জন্য প্রযোজ্য ছিল না। সরকারে এখন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম, বিএনপির কাছ থেকে নিতে পারতাম, জামাতের কাছ থেকে নিতে পারতাম, অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন, আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের হীনও মনে হয়নি কখনো। এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতির দরকার ছিল না। এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম, এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না। 2-4টে ব্যাংক দখল করা, 2-4টে টেলিভিশন দখল করা, 2-4টে পত্রিকা অফিস দখল করা, তারপরে আওয়ামী লীগের 2-4 দশজনকে সেফ এক্সিট দেওয়া,
একটা ডিল হয়েছে, যাদের সার্টিফিকেট দিয়েছেন শত শত কোটি টাকার ডিল হয়েছে। আমি মাইন্ডের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শত শত কোটি টাকার ডিল হয়েছে, এগুলো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। আমি এই লাইনের মানুষ, সব মুখস্থ, সব জিনিসগুলো মুখস্থ। ফলে 5 তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদপদবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না, কাকপক্ষেও টের পেত না। এখন চাঁদাবাজ হিসেবে, দখলবাজ হিসেবে যাদের নাম আসছে, আমি এই কাজ করলে আমার নাম আসতো না। এর কারণ হলো আমি কৌশলগুলো জানি। তো এনিওয়ে, সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে, লোভ থেকে, লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি, যা বলছিলাম। তো তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসার সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময়, সেটি ছিল আগস্ট মাস 2025 সালের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেদিন সরকার গঠন হয়েছে সেই দিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই। আর দিন যত গেছে, এই বাংলার জমিন, রাজনীতি, আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ইভেন তিনি যদি 2025 সালের জানুয়ারিতে আসতেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো। আর এখন যে আসছেন, মানে তার চেয়ে 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি সে আরও 6 মাস আগে আসতেন। ফলে তার যে ঝুঁকিটি, এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি, এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ, এর চেয়ে তার ঝুঁকি থাকে না। তার দলের জন্য ঝুঁকি হলো, মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে ঠেকে গেছে। নো তারেক রহমান, নো বিএনপি, নো তারেক রহমান, নো রাজনীতি, নো তারেক রহমান, নো ইলেকশন, এমন একটা পর্যায়ে চলে গেছে। ফলে এই যে তার যে দেশে ফেরার যে ঘোষণা এবং এই দেশে ফিরে তার দলকে গুছানোতে তার যে সফলতা, এটার উপর বিএনপি রাজনীতি অ্যাবসলিউটলি নির্ভর করবে। এখন তিনি এই যে 25 তারিখে আসার যে সিদ্ধান্ত তিনি নিলেন, কেন নিলেন এবং এটার পরিণতি কী হতে পারে, সেই ব্যাপারে আমি যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, পৃথিবীর ইতিহাসে যে সকল রাজনীতির বই রয়েছে তার মধ্যে অন্যতম। ভারত যেভাবে স্বাধীন হলো, সেই বইতে মাওলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান কংগ্রেসের সবচেয়ে দীর্ঘকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তো এই প্রজ্ঞাপন মানুষটি একটা বক্তব্য দিয়ে গেছেন। রাজনীতির যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে, ভীষণ রকম ক্রিটিক্যাল মোমেন্ট আসে, তখন নেতার সামনে দুটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়। প্রথম সিদ্ধান্ত হলো যে ক্রিটিক্যাল মোমেন্টে তার হৃদয় থেকে, মন থেকে যেটা নিশ্চয়িত হয় এবং জনগণ যেটা আশা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না বা বলতে পারে না, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি নতুন চিন্তা, চেতনা এবং সিদ্ধান্ত যখন কোনো একটা নেতা নিতে পারে, ইতিহাস পাল্টে যায় এবং নেতার বিজয় হয়। এইগুলো একটা। তাহলে কি হলো, যখন একটা ক্রিটিক্যাল সময় যায়, সেই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, হাওয়া যেদিকে যায় সেভাবে চলবেন, অথবা আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন যার মনোমস্তিষ্কে যা কিনা কোনো অবস্থাতেই মনোমস্তিষ্কে অন্য মানুষের আসে না। এই আপনার ব্যতিক্রমধর্মী অল অন এ বোল্ড ডিসিশনের কারণে আপনি বিজয়ী হবেন। কিভাবে? সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট, রোমের সম্রাট, তো তিনি রোমের কাছাকাছি মার্চ করছেন এবং তিনি জানেন যে রোমান যে বাহিনীর সঙ্গে এখানে যে রাজনীতি চলছে তিনি পারবেন না। তো ওই মুহূর্তে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধের আগে অল অন এ সার্ডেন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং জনগণের মধ্যে একটা নতুন উন্মাদনা তৈরি করে, যুদ্ধে জয়লাভ করে এই একটা নতুন ডাইনেস্টি তৈরি করলেন। এই পুরো সিদ্ধান্তটি মানে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার 300 বছর পরে প্রথম একজন সম্রাট উইদিন 1 মিনিটের মধ্যে নিয়েছিলেন। একই বিপদে পড়েছিলেন সম্রাট বাবর। তিনি আসলেন, যুদ্ধ করলেন, পানিপথের যুদ্ধ। এরপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে পরপর কয়েকটি যুদ্ধ করতে হয়। তো গুজরাটের একটি যুদ্ধে গিয়ে, অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে এলাকা, এই এলাকার লোকজন খুবই দুর্ধর্ষ। তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আর পারছিলেন না, তার সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছিল। বাবর মদ্যপান করতেন নিয়মিত। তো তিনি সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে মদ্যপান বন্ধ করে দিলেন, মদের সকল ভাণ্ড সব ফেলে দিলেন, দিয়ে তিনি ঘোষণা করলেন তিনি আর জীবনে মদ খাবেন না। তার এই রাষ্ট্র শাসন, রাষ্ট্র জয়, বিজয়, এটি একটি জিহাদি কর্ম। ফলে তিনি যদি জয়লাভ করেন তাহলে হবেন গাজী আর মরলে হবেন শহীদ। এই কথা বলে তিনি যখন তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তার সৈন্যদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো এবং তিনি একটা ডাইনেস্টি তৈরি করে ফেললেন, 350 বছরের ডাইনেস্টি। এই হলো সম্রাট বাবর। এইভাবে নেতার একক, মানে এই যে বাবর বা সম্রাট কনস্টান্টাইন কিংবা ওই যে ইতিহাসের যে আইরিশ বীর রবার্ট ব্রুশ, তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশেষ করে কোনো উপদেষ্টার পরামর্শ নয়, কোনো জনগণের কথা নয়, তিনি একা ছিলেন, তানহাই, সেই একা থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো তারেক রহমান সাহেবের এই যে দেশে ফেরার যে সিদ্ধান্ত, এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি এককভাবে তার নিজের সিদ্ধান্ত হয়, কারো পরামর্শ না হয় এবং তিনি কারো দ্বারা ইনফ্লুয়েন্স নন, কলনে ছাড়েন, তার মধ্যে একটা ইলহাম এসে গেছে, তার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া উচিত এবং তিনি যাবেনই। নিশ্চিত থাকেন তিনি বিজয়ী হবেন, সফল হবেন, তার প্রতিপক্ষরা পরাজিত হবে। কিন্তু যদি পপুলারিটি পাওয়ার জন্য তার কোনো পরামর্শকের পরামর্শ অনুযায়ী, অথবা এই যে সামাজিক মাধ্যমে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, বিভিন্ন কমেন্ট করেন, তার আসা উচিত, কাল আসা উচিত, অর্থাৎ জনগণের কথা মধ্যে যদি তিনি আসেন, তাহলে তার পরিণতি কী হবে? যেটি মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে দ্বিতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন, লিডার যারা রয়েছেন, তাদের দ্বিতীয় যে কর্মটি ক্রিটিক্যাল মোমেন্টে, প্রথম কর্ম হলো যে তিনি নিজের মতো সিদ্ধান্ত নেবেন, যেটা আমি আগে বললাম। আর দ্বিতীয় কর্মটি হলো তিনি যদি জনগণের কথা মতো, জনগণের কথায় নাচেন, জনগণের কথায় সায় দেন এবং জনগণের কথায় সায় দিয়ে তিনি সেই কাজ করেন
যেটি তিনি বিশ্বাস করেন না, যেটি করার সামর্থ্য তার নেই। আর স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী, একেবারে সাধারণ কমন সেন্স অনুযায়ী যে কোনো মানুষ বলবে যে এই কাজটি করা ঠিক হয়নি। এরকম কোনো কাজ যখন একটা নেতা করে, তার পতন, ধ্বংস একেবারে শতভাগ নিশ্চিত। এখন এই যে জনাব তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমন উপলক্ষে কী হবে আগামীতে কোর্স অফ অ্যাকশন, এটা আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাডভান্স আমি যে কথাগুলো বললাম, এটা কেবলই মাত্র জনাব তারেক রহমান সাহেব জানেন, আর উপরে জানেন আল্লাহ। যদি দুনিয়ার পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী কোনো কিছু সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে ওই যে আমি বললাম এই যে অন্তরের কথা বা ঘটনা, এটা কেবলমাত্র তারেক রহমান সাহেব জানেন, আর জানেন তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হলো তার আগমনকে কেন্দ্র করে যে ধরনের জলসা হচ্ছে, মানে সংবর্ধনার আয়োজন হচ্ছে, সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে, গানের আয়োজন, মানে তাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন জায়গাতে সঙ্গীতের আয়োজন হচ্ছে, কনসার্ট হচ্ছে। এগুলো আমার কাছে ভালো লাগছে না। এগুলোর মধ্যে আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। এর কারণ হলো, যখন কোনো কিছুর আগমন নিয়ে খুব বেশি অ্যাডভান্স উৎসাহ দেখানো হয়, উদ্দীপনা দেখানো হয়, তখন আল্লাহ আসলে বেজার হন। তার এই আগমনটার কোনো হেতু নেই। তিনি এমন কোনো সফলতা বানিয়ে নিয়ে আমাদের দেশে আসছেন না, তাকে একটা যুদ্ধ করার জন্য আসছেন তিনি। আমরা আনন্দ দেখাবো কেন? তিনি কোনো মেসেজ নিয়ে আসছেন না, যে মেসেঞ্জার হিসেবে সুসংবাদ নিয়ে আমাদের জন্য আসছেন না। আমরা কেন আনন্দ দেখাবো বলেন? তিনি যে বাংলাদেশ থেকে গেছেন একটা করুণ পরিণতির মুখোমুখি হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে, দুর্ভাগ্যের রাজপুত্র রূপে তিনি দেশ ত্যাগ করেছিলেন 1/11 সময়। এটা ছিল অপমানের একটা বিদায়। সেখান থেকে তিনি আবার যখন ফিরছেন, সেই ফেরাটার মধ্যে দল হিসেবে বিএনপি, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেবের আপনি সাকসেস রেশিওটা দেখেন। জামাত বলবে যে তারা তো এই কাজ করেনি, এই কাজ মাস্টার মাইন্ড হিসেবে এই বিপ্লবটা আমরা ঘটিয়েছি। বিএনপি বলে যে আমরা ঘটিয়েছি। তো সব মিলিয়ে যেটা দিয়ে বিতর্ক আছে, যেটার পিছনে লিখিত ইতিহাস আছে, দলিল আছে, এবং সেই সকল দলিলের মধ্যে একটা সিঙ্গেল শব্দ পাবেন না যে শব্দের কারণে আপনি তাদের আগমনকে উপলক্ষ করে আনন্দ প্রকাশ করতে পারেন, উল্লাস করতে পারেন, এবং জাতিকে বলতে পারেন তোমরা আনন্দ করো। কাজে এই যে এত আয়োজন, এত রাগ ঢাক, এত ভাগ ঢোল, এই জিনিসগুলো ইতিহাসের দৃষ্টিতে আমি ছাত্র হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু জানি, এটা প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো এবং খারাপ লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের দেশের সকল জানতে পারবে। বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট, খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।